চারদিকে শুধু শীতের আগমনী বার্তা। শীত পুরো দমেই চলে এসেছে। সকালে আপনি ঘুম থেকে উঠলে দেখবেন কুয়াশায় পরিপূর্ণ হয়ে আছে। হালকা হালকা শীত অনুভূত হচ্ছে। কি এক সিজন আসছে এখন। সন্ধ্যা রাতের দিকে খুব গরম লাগে, তখন ফ্যান চালিয়ে ঘুমাতে হয়। আর যখন ভোররাত হয়ে যায় সকাল সকালে খুবই ঠান্ডা লাগে, যার কারণে এখন প্রতি ঘরে ঘরে বাচ্চাদের জ্বর, সর্দি, কাশি। সকালে ফজরের নামাজ শেষ করে বারান্দা একটু ঘোরাঘুরির পরে মনে হলো যে না, আর একটু ঘুমালে ভালো হয়। তখন আরেকটু ঘুমিয়ে পড়লাম। ঘুমাতে গিয়ে সকালে নাস্তা বানানোর সময়টা দেরি হয়ে গেল, যার কারণে আমি ফাঁকিবাজি নাস্তা তৈরি করে নিলাম। তো যাই হোক, নাস্তা ফাঁকিবাজি হলেও শীতকালীন দিনটা আমরা খুব ভালোভাবেই উপভোগ করতে পারবো, যেহেতু সাধারণত শীতকালে মানুষ পিঠা খেয়ে থাকে বেশি। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমি এক এক করে সবগুলো পিঠা বানিয়ে নিলাম। যদিও আমার চেয়ে আপনারাই ভালো বানাতে জানেন আমি জানি, তারপরেও আমি যা পারি তাই করে নিলাম। ঝটপট করে সকালের নাস্তা সেরে নিয়ে সংসারের অন্যান্য কাজ করে আমি সরাসরি চলে আসলাম রান্না করতে। শুক্রবারে যেহেতু মায়ের বাসায় গিয়েছিলাম, তো কিছু শাকসবজি নিয়ে আসছিলাম, সেগুলো রান্না করা হয়ে ওঠেনি। তো আজকে সেগুলোই রান্না করব। মায়ের দেওয়া কলমি শাক, যদিও মা এগুলো কেটে পরিষ্কার করে প্যাকিং করে দিয়েছিল আমাকে, আমি শুধু ধুয়ে পরিষ্কার করে রান্না বসিয়ে দিলাম। এদিকে কলমি শাকগুলো ভাপে বসিয়ে দিব আমি। হালকা লবণ আর কাঁচামরিচ দিয়ে করব আমি কলমি শাকটা, কারণ আমার ছোট বাচ্চা আছে, লাল মরিচটা দিলে সে হয়তো খেতে পারবে না। আর লাল মরিচ দিয়ে শাক করলে আমারও তেমন একটা ভালো লাগে না। কাঁচামরিচ দিয়ে করলেই আমার এই যে কোনো শাক খেতে খুবই ভালো লাগে। লাল মরিচ দিয়ে শাক করলে গ্যাস্ট্রিকেরও প্রবলেম হয়ে থাকে, তাই আমি একটু অ্যাভয়েড করার চেষ্টা করি। যেহেতু আমাদের সাধারণত গ্যাস্ট্রিক সবারই সচরাচর হয়ে থাকে বা কম বেশি সবারই আছে, তাই আমি ওই লাল মরিচটা অ্যাভয়েড করি। তো যাই হোক, এদিকে লবণ আর কাঁচামরিচ দিয়ে আমি শাকটা ভাপে বসিয়ে দিব। সামান্য পরিমাণ পানি দিয়ে দিব, কারণ আমি ভালো করে শাকটা সেদ্ধ করে নিব নরম করে। পানি না দিলে হয়তো বা লেগে যেতে পারে, তার জন্য আমি পানি দিয়ে নিব। পানি দিয়ে আমি ঢাকা দিয়ে শাকটাকে সেদ্ধ করে দিব। কিছুক্ষণ পরে আমি শাকটা নেড়ে চেড়ে দিব, যাতে সবগুলো শাক ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এই পর্যায়ে রান্না করতে করতে আপনাদেরকে বলছি, যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন বা ভালো লেগেছে, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন। আর যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শাকটি হতে হতে আমি অন্য পাশে আরেকটি রান্না বসিয়ে দিব, যেহেতু রান্নাটি তাড়াতাড়ি হয়ে যায়, কারণ শীতকালের দিন তো খুবই ছোট। ওপাশে মায়ের দেওয়া কলমি শাক বসিয়ে দিয়েছি। আর এগুলো হচ্ছে আমি আমার ব্যালকনিতে কিছু সবজি চাষ করেছিলাম, যদিও খুবই সামান্য পরিমাণে। তো সেখান থেকে কিছু শাক তুলে নিয়ে আসলাম। ফ্রিজের এক কোণে কিছু ছোট ইলিশের মাথা আর লেজ পেলাম, ভাবলাম ওগুলো দিয়ে নিজের চাষ করা পুঁই শাক দিয়ে রান্না করলে খেতে অসাধারণ হবে, তাই আজকে শাকগুলো তুলে নিয়ে আসলাম। তো যাই হোক, এই পাশে আমি সেই ফ্রিজ থেকে বের করা ইলিশ মাছের লেজ এবং মাথাটা ভেজে নেব ভালো করে। বর্তমানে সবজির দাম অনেক বেশি, তাই আমরা মধ্যবিত্ত যারা রয়েছি তারা সাধারণত সবজি কিনা এখন আমাদের সাধ্যের বাইরে চলে যাচ্ছে। যে কোনো সবজি আপনি 50-60 টাকার নিচে নেই বললেই চলে। তো এজন্য আমি চেষ্টা করতেছি যে নিজেরাই যদি নিজেদের সবজির চাহিদা মেটাতে পারি তাহলে খারাপ কি। তার জন্য নিজেদের ব্যালকনিতে আমি সবজি চাষ শুরু করেছি। দোয়া করবেন যদি সবজিগুলো ভালোভাবে হয়ে থাকে বা হয়, তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর কীরকম হলো সেটা অবশ্যই শেয়ার করব। আর যদি ভালো ফলন হয়ে থাকে তাহলে আমি কিভাবে করেছি বা কিভাবে করলে আপনারাও ভালো ফলন পেতে পারেন, সেটিও আপনাদের সাথে শেয়ার করব, যদিও আমাদের বোনদের একটু উপকার হয়ে থাকে আর কি, যারা করতে চান সবজি চাষ। আমি মনে করি প্রত্যেক গৃহিণীরই টুকটাক সবজি চাষ করা, যতটুকু জায়গা খালি থাকে বা যে যেখানে পারেন চাষ করা উচিত, কারণ সংসারে সাশ্রয় হয়।
তো এজন্যই আসলে নিজের এই ক্ষুদ্র প্রচেষ্টা আর কি। এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কলমি শাকগুলো সেদ্ধ হয়ে গেছে। তো সেদ্ধ হয়ে গেলেও আমি ভালো করে পানি শুকিয়ে নিব, কারণ শাকে পাঞ্ছা পাঞ্ছা লাগলে ভালো লাগে না খেতে। শাক যত শুকিয়ে নেবেন বা পানি থাকে না ততই খেতে মজা হয়। আর শাকের একটা বিশেষত্ব হচ্ছে এখানে আপনি পেঁয়াজ এবং রসুন একটু বেশি পরিমাণে দিলেই, তেল এগুলো বেশি পরিমাণে দিলেই আপনার খেতে বেশি মজাদার হয়। ওই পাশে শাকভাজিটা হতে হতে এ পাশে আমি ভাত বসিয়ে দিলাম। ভাতটা হতে থাক, এই পাশে আপনাদেরকে শাকভাজির ফাইনাল লুকটা দেখিয়ে দেই। দেখুন আমার শাকভাজিটা কতটা ইয়াম্মি হয়েছে। যাই হোক, শাকভাজি শেষ করে আমি এখানে আমার ব্যালকনিতে তুলে আনা শাকটা ইলিশ মাছ দিয়ে রান্না করে নিব। এদিকে আমি তেল পেঁয়াজ মরিচ ভালো করে ভেজে নিব। শাকের সাথে একটু আলু দিলে ভালো হতো, তবে এখন আলু নেই বাসায়, তাই আমি দিব না। অল্প পরিমাণে একটু শাক রান্না করে নিব, যেহেতু মাছও কম শাকও কম। বর্তমানে আলুর দামটা একটু বেশি, তাই আমি চেষ্টা করি যে সবজিটার দাম সচরাচর বেড়ে যায় সেই সবজিটা অ্যাভয়েড করতে। তাই এখন আর আমি আলু কিনি না। তো এটা আমার ক্ষুদ্র প্রচেষ্টা। যেমন দোকানদার মামা সবসময় বলে, যখন কোনো কিছুর দাম বেড়ে যায় তখন গ্রাহকের চাহিদাও বেড়ে যায়। তাই আমি জানি আমাদের চেষ্টায় কিছুই হবে না, তারপরেও চেষ্টা করি যে সবজিটা বা যে পণ্যটার দাম বেড়ে যায় সেটা কম কেনার, কম খাওয়ার। যদিও আজকে শাক তরকারিতে আমার আলু দিলে খুব মজা হতো এবং তরকারিটা একটু বেশি পরিমাণে হতো, তারপর আমি দেইনি, কারণ আমার আলু কিনা হয়নি। আমরা যদি প্রতিটা মানুষই এভাবে নিজের জায়গা বা নিজের অবস্থান থেকে আমরা চেষ্টা করতে থাকি, হয়তো বা একদিন আমরা সফল হব এই দ্রব্যমূল্যের বাজারে টিকে থাকার জন্য। তো মধ্যবিত্ত ফ্যামিলিদের আসলেই অসুবিধা, তারা কোনটা খাবে, কোনটা রাখবে, কোনটা বাদ দিবে। তার কারণ হচ্ছে সব পণ্যেরই এখন দাম অনেক বেশি। পরিবারের সদস্য কম হওয়ার কারণে ওই তরকারিটা দিয়ে আমাদের মোটামুটি দুপুরে খাওয়া হয়েছে, কিন্তু রাতে আর খাওয়ার মতো কিছু নেই, তাই আমি রাতের জন্য আয়োজন করছি। রাতে মুরগির মাংস দিয়ে আমি ফ্রাই বানাবো। তার জন্য আমি ফ্রিজ থেকে মুরগির মাংসের হাড় ছাড়া মুরগির মাংস নামিয়ে নিলাম, যেগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে পানি ঝরিয়ে নিলাম। পানি ঝরানো হয়ে গেলে আমি এর সাথে আদা বাটা, রসুন বাটা, জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং একটি ডিম, সাথে কিছু বেসন দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিব। বেসন না থাকলে আপনি চাইলে চালের গুঁড়োও দিতে পারেন, দুটাতেই ভালো লাগবে। তো এগুলো দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিব। এভাবে আমি সহজে মুরগির মাংসের ফ্রাই করে থাকি, ঝটপট হয়ে যায়, খেতেও অসাধারণ হয়। সাথে একটু সয়া সস অ্যাড করে দিব। সয়া সসটা দিলে খেতে আরও বেশি ভালো হয়, না থাকলে না দিলেও চলে। পরিমাণ মতো লবণ দিয়ে আমি মাখিয়ে কিছুক্ষণ রেখে দিব, যাতে মাংসটা মশলাগুলো মাংসের মধ্যে ভালোভাবে ঢুকে যায়। যেই দিনটি আমার খুব ব্যস্ততার মধ্য দিয়ে কাটে, রান্না করার সময় একদমই পাই না, তখন আমি চটজলদি এই ফ্রাই বানিয়ে নিই। খেতে অসাধারণ হয় আর খুব মজা করেও খাওয়া যায়। সহজভাবে এই মাংসের ফ্রাইটা করা যায়। আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন, খেতে কেমন হয় অবশ্যই জানাতে ভুলবেন না কিন্তু। আমি যে বলেছিলাম আমি ব্যালকনিতে সবজি চাষ করি, তার কিছু ভিডিও ক্লিপ আপনাদের জন্য করে রেখেছিলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এই কাজগুলো আমি অ্যাকচুয়ালি খুব আনন্দের সাথে করে থাকি। তো এখানে আমি মাটি বের করে মাটির সাথে বিভিন্ন ধরনের সার, যেগুলো প্রয়োজন জৈব সার মিশিয়ে নিচ্ছিলাম। তো মাটি অনেক হয়ে যাওয়ার কারণে আমি একা একা এই কাজগুলো করা আমার পক্ষে সম্ভব হচ্ছিল না, যার জন্য বাবুর বাবাকে ডেকে নিলাম যে আমাকে একটু হেল্প করে দাও। তো সে এসে কোদাল দিয়ে মাটিগুলো ভালোভাবে সারের সাথে মিশিয়ে আমাকে টবে ঢুকিয়ে দিল। তো এটা অনেক বড় হেল্প হয়েছে আমার, যদিও আমার সারাদিন লেগে যেত এই কাজটা করতে করতে।
সে করে দেওয়াতে আমার খুব তাড়াতাড়ি কাজটা হয়ে গেছে এবং খুব কষ্টও কম হয়েছে। তো এভাবে আমি অনেকগুলো টবের মধ্যে মাটি ঢুকিয়েছি। পরবর্তীতে এগুলোতে গাছ লাগিয়ে নিব। যদিও আগের কিছু গাছ ছিল, সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আমার বারান্দাটা মোটামুটি বেশ বড়, আবার খোলাও, মানে ছাদ নেই। বারান্দাটা একেবারে ভালো রোদ পড়ে। এখানে আমার কিছু গাছ, তার মধ্যে রয়েছে মরিচ গাছ, পেঁপে গাছ এবং বেগুন গাছও আছে। কিছু পুঁইশাক গাছ, লাউ গাছ, তারপরে অ্যালোভেরাও আছে। সব মিলিয়ে বলগুলোর মধ্যে আমি ধনেপাতা লাগিয়েছি। তো বেশ ভালোই ধনেপাতা হয়েছে। আরও কিছু টব খালি আছে, আমি ওগুলোতেও গাছ লাগাবো। আর দেখেন, আপনাদের সাথে বলতে বলতে বিকেলে আমি চলে আসলাম বীজ কিনতে। তো এখানে কিছু বীজ কিনে নিব, কিছু সার কিনে নিব। এগুলো আবার পরবর্তীতে লাগিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।